তাহলে আড্ডা ক্লাসে ওয়েলকাম নাকি। আজকে আমরা করবো ক্লাস 9 এর একটা টপিক, সেটা হচ্ছে নিরুদ্দেশ। নিরুদ্দেশ যে গল্পটা রয়েছে সেটা লিখেছে কে? প্রেমেন্দ্র মিত্র। এই গল্পটাকে আমরা খুবই ইজি ওয়েতে আমরা কিভাবে মনে রাখবো, আমাদের সামাজিকে যেভাবে চলছে মানে সমাজকে রিলেট করে বা আমাদের এটা বাড়িকে রিলেট করে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো শুরু করি। বলছে, আচ্ছা আমি একটু বলে দিই, এগুলো একটা ছোট গল্পের মতন। গল্প দুই রকমের হয়, একটা হচ্ছে বড় গল্প, একটা ছোট গল্প। ছোট গল্প কখন শুরু হবে, তোর তোর মানে কোশ্চেন থাকবে স্যার এর আগে কি হয়েছিল। আর যখন ছোট গল্প শেষ হয়ে যাবে, যদি কোনো গল্প শেষ হয়ে গেল আর কোশ্চেন আসলো স্যার এরপরে কি হয়েছিল বা এরপর কি হবে, তো ওটা হলো ছোট গল্প। আর বড় গল্পগুলো বা কি হয়, তুই যখন শুরু হবে কিনা তো তুই বুঝছি হ্যাঁ শুরু হলো গল্পটা, মানে কোনো কোশ্চেন তো আমার থাকবে না, আর শেষ হবে কমপ্লিট শেষ হবে। এগুলো হচ্ছে বড় গল্প বা উপন্যাস টাইপ, ঠিক আছে না? যেমন সিনেমা দেখিস তো, দেখবি একটা সিনেমা হতো আগেকার যুগে 1980 সালে, কি বাচ্চা জন্ম নিল হিরো, তারপর আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে করে মানে একটা কিছু একটা হলো, তারপরে গিয়ে ফিনিশ হয়ে গেলো এটা পুরো কর্মকাণ্ড। আর আজকের সিনেমা কি হলো, একদম ঘুরতে ঘুরতে এন্ট্রি হয়ে গেলো হিরো ডাইরেক্ট। তো ওটা সিনেমা হলে ছোট ছোট গল্পের মতো, ঠিক না? যাই হোক, তা আমরা বলছি আমরা নিরুদ্দেশ বলে গল্পটা এক প্রকার, এটাকে আমরা দেখছি। বলছে দিনটা ভারী বিশ্রী, মানে দিনটা খুব একটা মানে ঠিক ছিল না, ঠিক ছিল না। কি ছিল? শীতের দিন। তাহলে দিনটা কি ছিল বাবু? শীতের দিন ছিল। বাদলার মতো এক অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, মানে বৃষ্টি যে পড়ছে এরকম এরকম ব্যাপার নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। মানে বৃষ্টি পড়ছিল না, কিন্তু আকাশটা কি ছিল রে? মেঘলা ছিল। আকাশটা কি ছিল? মেঘনা ছিল। যাই হোক, যে অম্লান পৃথিবী কেমন মৃতের মতো আসর হইয়া আছে। কেমনি কোন সময় দেখছে না আকাশটা কাছে কিরকম একটা মানে ওডলি লাগে না, ওই রকম টাইপ অফ লাগছিল। যাই হোক, সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতেই পারি না। এখন লেখক বলছে যে সোমেশ নামক যে বান্দা আছে, ও যদি না আসতো তাহলে আজকের যে দুপুরের সময়টা না কিভাবে কাটাতাম, মানে ওটা ভাবছে আমি কিভাবে টাইমটা কাটাতাম। যাই হোক, কিন্তু সোমেশ ও আজ যেন কেমন হইয়া আসিয়াছেন। তো সোমেশ এসছে কিন্তু বেচারা মানে ওর মুডটাই ভালো নয়, এমন ভাবে এসছে। সোমেশ বান্দাটা কি নিয়ে এসছে, ওর মুড মানে মুডটা একদম ভালো নয়, ওরকম টাইপ অফ এসছে। যাই হোক, তুমি যে খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো। মানে খবরের কাগজ নিয়েছে দেখো, দু তিনবার এদিক ওদিক পাল্টেছে, আর সোমেশ এসছিল তো সোমেশের কাছে কি করে ফেলে দিল। বলছি তুমি দেখেছো কি হয়েছে না হয়েছে? বলছে কি? সোমেশ বলছে কি? তো বলছে আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশ এর বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে জানিস তো, অ্যাডভার্টাইজমেন্ট হয় না প্রকার বা একটা খবর টাইপ হবে না এরকম। সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। তখন সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করি না। সোমেশ হচ্ছে একদম মানে মাইন্ড ব্লোয়িং বান্দা আছে, কই মার যায় ফুট যায় কোনো कोई मतलब नहीं है। ঠিক আছে হলো তো হলো, আমার কি। হ্যাঁ, তো সোমেশের মাইন্ডে কোনো রকম চেঞ্জেস হলো না। যেমন বসিয়া ছিল তেমনি উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতেছে। তাহলে ও কি করছিল? সিগারেট খাচ্ছিল। হ্যাঁ, ও बंदा বলছে রে ভাই देख 7 आदमी हेरा गया आज एक खबर में देख ले। তো ও কি বলছে কি क्या हुआ तेरे भाई अपना काम करने दे। তো কি করছে, ও নিজের সিগারেট টানছে আর বিন্দাস নিজের নিজের মোডে আছে। কে? সোমেশ। কি বলছে এবার এখানে? বলছে এখানে যে নিস্তব্ধ ঘোরে ভিতরে ধোঁয়ার কুণ্ডলী শুধু ইয়েস কাম শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠেছে। মানে রুমের ভিতরে যে ধোঁয়া ছাড়ছে কিনা, তো রুমের ভিতরে ধোঁয়াগুলো পাক খেতে কি উপরের দিকে উঠছে। আর সমস্ত নিশ্চল স্তব্ধ। চলে আসুন ভাইয়া, সবটা একদম শান্তশিষ্ট পরিবেশ ছিল। যে বাইরের অসারতা যেন আমাদের মনের উপর চাপিয়া ধরিয়াছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিমার প্রয়োজন আরম্ভ করিলাম। চেষ্টা করলো যে কোনো একটা কিছু করা যাক, যেমন এই যে স্তব্ধতার সিস্টেমটা আছে বা শান্ত সিস্টেমটা আছে এটাকে দূর করা যায়। মানে অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো, মানে বলতে লাগলো জানো বেশিরভাগ ক্ষেত্রে কাজটা কি হয়ে যায়, ছেলে হয়তো রাগ
করে থিয়েটার থেকে বাড়ি ফিরে, থিয়েটার বুঝিস রে, থিয়েটার মানে কি রে, সিনেমা হল। বলছে হতে পারে কারো লাডলা বেটা আছে, হ্যাঁ, মা বাড়িতে বসে আছে, বাপ টেনশনে আছে, আর বেটাকে গেছে কোথায়, থিয়েটারে। আর থিয়েটার থেকে রাত করে বাড়ি আসছেন, হ্যাঁ। আর এমন তিনি প্রায় ফিরে ফিরে থাকেন আজকাল। বলছে কি খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, আর বাপ খেতে বসছে, বাপ খেতে বসছে বাড়িতে, বেটা নাই, বেটা কোথায় গেছে রে, সিনেমা হল, থিয়েটার। আর বাপ বলছে কোথায় গেলেন বাবু, বাপরে, বেটা কি বলছে, আমার বাবু কোথায় গেলেন। তখন তোমার গুণধর পুত্রটি, মানে নিজের ওয়াইফকে বলছে, স্ত্রীকে, कि तुमरा गुण वाला बेटा कहाँ गया, हाँ, पुत्र कहाँ गया, थिएटर। ठीक है, तो बोले লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কোটা বার করে দিয়েছেন। মানে কিছু টাকা বেটাকে দিয়েছিল, কে দিয়েছিল, ওর মা, কি বেটা ডাক কম দেगा। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যার বলতে পারেন না, তো মিথ্যা বলতে পারছে না ওর মাটার, ওই জন্য ও চুপ করে থেকে গেল। তো যখন বাপ বসতে মানে বসলো বসলো খাবার সময়, তো বাপ কি জিজ্ঞেস করলো, কি তোমার গুণবান ছেলেটা কোথায় গেছে, হ্যাঁ, আর ছেলেটাকে গেছিল কোথায়, থিয়েটার, হ্যাঁ। তো বলছে বাবা বলে যান যে এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, দেখ বেটাকে এখন বাবু বলছে, যে এত রাত হয়েছে বাবুর আসার সময় হয়নি, যে আর বারে তো ফেল করে মাথা কিনেছে, পরীক্ষা দিচ্ছে বেটা, কি হচ্ছে ও ফেল হয়ে যাচ্ছে, বলছে এর আগের বার তো ফেল করলো, পুরো এ করে দিয়েছে, এবার কি হবে, বলছে এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছে, বলছে এইবার कैसे पास करेगा ठीक बुझ सके है, अगर बेटा फेल कर दी है और बेटा फिर गया थिएटर, और अम्मी जान फिर पहले कले कले पैसे दे दी सब पॉकेट में बेटा रखो, हाँ, ठीक है ना। तो बोलছে আইবার कैसे पास करेगा বুঝে सकनी है, বলছে পয়সা গুলো আমার কিরে খলাম কুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। নবাব পুত্র কাকে বলছে, নিজের বেটাকে বলছে, নবাব যোগ মান ওই করেগা, বুঝে দূর করে দেবো ওকে, এবার দূর করে দেবো, এবার ওকে বাড়ি থেকে ভাগিয়ে দিব। কোনো সময় তোদের ভাইকে বা দাদাকে বাড়িতে বলছে এরকম, বাবা বলেছে ঘর থেকে নিকাল দেয়, আমার কতবার বলেছে ছোটবেলায় কি নিকাল দেয়, আমাকে তো আমার বাবা ইট করে মেরে দিয়েছিল পিছন থেকে, একবার আমি স্টাইল করে আমার চুল ঘোরা ঘোরা চুল ভালো স্টাইল করা চুল নাই, তো চুলকে আমি ভাবলাম কি সামনে স্টাইল করে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে, আমার বাসির কাউকে রাখে দেখি সামনে চুল স্টাইল করে ঘুরে রাখে, আমি রাখবো ভাবলাম, আমি করলাম কিনা, আমার বাপুলা ক্যাসি চুল কাটে রে, আধা ঘন্টা এটা আমার পিছনে ফেলে দিল দেরি করে, আমি পালিয়ে বাজিয়ে দিয়েছিলাম, তারা বোঝালাম কি আব্বা আমার স্টাইল তো হচ্ছে না, একটু এরকম রাখার চেষ্টা করছি। যাই হোক, তোরা করবি, তোর বাবা মা খুব ভোলা, তোরা মেয়েরা হয়ে গেলি আমার বাবার লক্ষ্মী, আর বেটা কি রে, বেটা কি বলবো, বাবু, হ্যাঁ, নবাব, নবাব বেটা হলো নবাব। যাই হোক, তো এই বাবা কি রয়ে গেছে, বলছে কি দূর করে দেব, বলছে এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারতো, মানে এমনি কথা বলতে বলতে হয়তো ব্যাপারটা শেষ হয়ে যেত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্র বেরোবে, ওই সময় বেটা চলে এসেছিলাম পুরো একদম হ্যান্ডসাম হয়ে, আমি জান হাম আ গায়ে ঠিক আছে। বলছে বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, এক তো বাপ রেগে ছিল ওই সময়, আর ওই সময় বেটা চলে এসেছে কি আমি মে আই কাম ইন, আর বাপ রেগে একদম ফুলে আছে বাপ। বলছে কি বলছে ও, কিন্তু মানে হলো নিজের কাছে মান রাখবার জন্য কিছুই বলতেই হয়, মানে কিছু বলতে হবে, বাপ আছে বাপ বলবে না হবে, ওর তো সম্মান আছে না, তো কিছু বলবে নিজের সম্মান রাখার জন্য, মানে তো কিছু বলবে না, তো আজকে বেটা 11টার সময় ঢুকবে, তো কালকে বেটা ঢুকবে 1টার সময়, আব্বা मैं आ गई, হ্যাঁ, তো বাপ কি বাপ কি পিছু থাকবে, তো বাপ চলে আসবে, বেটা কাল 2 বাজে আগে, তো ওই জন্য বাবা কিছু বলতে হবে, আর বাপ বলবে, কি বলছে দেখ, বলছে কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না, মানে বাপ বুঝতে পারলো না আমি রেগে বলবো না মিডিয়াম বলবো, তো বুঝতে না পেরে ও কি করলো, মানে বলার মাত্রাটা বেশি হয়ে বললো, বললো রে বেটা কাহা যায়, এই কথাটা জোরে হয়ে গেল একটু। যাই হোক, শেষ পর্যন্ত বাবা বললেন এমন ছেলের আমার দরকার নাই, বেরিয়ে যা ভাগে, ডাইরেক্ট বলছে তোর মতো ছেলের আমার দরকার নাই, এখান থেকে বেরিয়ে যা। অভিমানী ছেলে, ছেলে অভিমানী ছিল, আর কিছু হোক না হোক পিতৃদেবের এই আদেশ
তৎক্ষণাৎ পালন করতে উদ্ধৃত হলো। ঠিক আছে আব্বা, আমি আসি তাহলে। মানে বেটাও খুব টেম্পার ছিল। बाप बोलो कि कहते बेरिए जा, तो बोले कि हमको तुम बोलोगे निकल जा, नहीं नहीं तो फिर जाओ निकल गए। तो आदेश में नहीं लो, तो बेरिए जा, चलो ठीक है बेरिए जाओ। আমি মা কোন দিয়ে মা বলছে कि হাই রে বাপ রে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে গেল, বেটাকে সামলাবো না বাপকে সামলাবো? হ্যাঁ, হাজবেন্ডকে সামলাবো নাকি নিজের ছেলেকে সামলাবো? তো মা বলে যাবো কি? হ্যাঁ, তো মা ওর সময় কি করে রে, নিজের মাথায় মেরে দিল, যা তেরি চুপ করে চুপ হতে হলো। হ্যাঁ, তো কি হচ্ছে, তো মা কোন দিকে সামলাবেন বুঝতে না পেরে কাতর ভাবে শুধু বলেন, আহা খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো? ভাই খাওয়ালো, পেলে খানা খালো, বাপ খাবার খাচ্ছিল ওই সময়, আর ওই সময় পুত্রের যে প্রবেশ করেছে। হ্যাঁ, তো মা কি বলছে, ভাইয়া पहले खा लो तुम लोग, इधर तक कोई बात करिए, पहले खा लो। পরে বলতেই তো হবে। বাবা এবার মার ওপর মার মুখে উঠে কি তুই বেশি বিগড়ে দিয়েছিস ছেলেটাকে, তোর জন্য এরকম ছেলেটা হয়েছে, মানে মায়ের উপর রেগে গেল বাপ। তারপর কি হচ্ছে, তোমার আজকারাতেই তো উচ্ছেন লেগেছে, মানে তোমার কি বলে দুলার বলে খুঁটে রে, তোমরা दुलार तो बिगड़ा दी तुम्हारा पुत्र को, इतना दुलार जो करो ना उसको तो बिगड़ा दी। তো মাথাটা তো তুমি খেয়েছো আদর দিয়ে। মা কি করবে তখন, মা কাছে একটা কাপড়া ঝুলে পিছনে বাগা দেখিয়ে দাম, পাঁচলা নিল, মুছতে লাগলো চোখ বিনা কারণে, ঠিক না? তো মা আঁচলে চোখ মুখ মুছছেন, ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রা বেরিয়ে পড়ে। আর ছেলে বলো যে আমি আর ঘর में नहीं रहे, मेरा भी सम्मान है, ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাই হোক, পরের দিন ভয়ানক কাণ্ড। কি কাণ্ড হলো, মা সেই রাত থেকে দাঁতে কুটি কিরে কাটেননি, মা একদম রাত থেকে পড়ে আছে। ঠিক আছে, আর কি আছে বলছে, আজকের দিনও বিছানা থেকে উঠবেন না মনে হয়, এক পুরো রাত তোর থেকে বিছানা থেকে যাবো, খাওয়া দাওয়া করেনি। এটা বাড়িতেও তোরা দেখবি, যখন বাপ বেটার মধ্যে ঝামেলা লেগে যাবে, বেটি ভালো কি ভালো হয়, ওরা একটু বুঝিয়ে নেই, কিন্তু বেটা ওর টেম্পার দেখাবে, হাই হাই করে এদিক ওদিক থাপ্পড় টাপ্পড় মেরে দেবে, সঙ্গে সঙ্গে হিলিয়ে দিবে বাঁদরের মতন। এই বাঁদর কেমনি করে গাছে চাপবে আর গাছকে দুটো হিলাবে, সন্ধ্যা বিদ্যুৎ। ছেলেটা দেখবি, ছেলে বাপ বউ দেখি না, হ্যাঁ তুই আমাকে বেশি বকছিস, দু চারবার হাত পিটকাবে, দু চারবার বাড়িকে হিলাবে, সঙ্গে সঙ্গে হিলাবে, কেন তোলো এতে? হ্যাঁ, তো বুঝলে তোর প্রকার বানাকে যাতা আগে। হ্যাঁ, আমি করি না, হ্যাঁ আমি অন ক্যামেরা দেখছি, আমি করি না, আর মাকে জিজ্ঞেস করে নেবি না, আগেও করতাম না এখনো করি না, ঠিক আছে? হ্যাঁ আমি সহ্য করিনি, শোন জানে কি করি, তুই দেখবি যখন এরকম হয় কিনা, আর বাবাও এরকম দেখবি, বাবাও দেখবি বাবা খাবার খেয়ে নিবে আর চিল্লাবে, মানে ও খাবার থামবে না, বাবা বাবা খুব চাল্লা করে কিন্তু এদিকে, বাবা চিল্লাবে, ঝগড়াও করবে, কিন্তু খাবার চলবে ওর। হ্যাঁ, আর বেটার বুদ্ধি দেখবে, বেটা খাবে খাবে আর ওর দিকটা খেয়ে নেবে, বেটাও চাল্লাক থাকে, ঝগড়া কিন্তু শান্তি লাগে না, তো ওদেরটা খাবে আর বাকি ছেড়ে দিবে। আর বেচারি মা এখানে মরে গেল, মা কি করবে, মা কি করবে, খাওয়ার হয়ে গেল সবটা, খানা को उठाइस আর भर दिस, सब रख दिस, और মা দেখ মা রাখা সোলো রাখে না, ওই দিন মা पटके রাখে, দেখি আওয়াজ করবে বাড়িতে। হ্যাঁ, তুই বুঝতে পারবে कि हाँ कुछ हुआ उसके मन में है, রাখবে আর কাঁদবে বিনা কারণে, রেখে দিবে আর বিছানা গিয়ে উল্টে যাবে যে হাম নাই খানা, তুই তো ওদের খাবে না, ও হয়ে যায় না, এটাই হয় কি না, ওটা হয়। আর 2-3 দিন খাবে না ওরকম করে, কিন্তু ফের ওর অভ্যাস খুব ভালো, ও ফের রান্না করবে, তারপরে দিন ও নাই খাবে কিন্তু ও রান্না করবে, আর ফের তো ফের খাবার দিবে, ফের ঠান্ডা লাগবে তো দেখি বাবা ফের খেয়ে নেবে। হ্যাঁ, ছেলে হয়তো বাড়িতে না খেয়েছে রাগে, তো তোর বন্ধুর বাড়িতে কথা খেয়ে নিবে, কিন্তু মা মা খাবে না, মা ফের ওই রাগে নাই খাওগে তো ঠিক আছে, ফের উঠাবে আর ফের ভরে রেখে দেবে। হ্যাঁ, আস্তে খানা বান, কিন্তু মা ফের রান্না করবে। এখানে মায়ের লস হচ্ছে, মাকে বলা উচিত তুমি রান্না করতে খালো গে, উসকে রাখতে হবে। যাই হোক, তো কি বলছে এবার, এবার মা তো রাতে বেলা তো কিছু করেনি, আর তারপরের দিনও ঘুমিয়ে আছে, বলছে আজকে বোধহয় ও উঠবে না। যাই হোক, এবার কি হচ্ছে এখানে, ওকে বলছে বাবার হয়তো রাত্রে ঘুম হয়েছে, হয়তো বলছে কোশ্চেন বলবো লাইনে, বাবার হয়তো মানে কি ঘুম হতেও পারে, তার মানে বাবার হয়তো ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে, গৃহিণীকে ধমক দিয়ে বলেন, গৃহিণী मतलब ওয়াইফ কে বলছে চিৎকার করে, কি বলছে, মিছি মিছি প্যান প্যান করো না মানে খুঁটটা ভাষায় বলি, বেশি নাকশা না দেখাও, ঢাক নাই করো, যাই হোক তুমি কুछ खा लो। হ্যাঁ, বলছে মিছি মিছি প্যান প্যান করো না, অমন ছেলে ওরকম ছেলে জামাই ভালো গেল গেল মাকে দিয়ে বলবি, ও আরো কাঁদবে।
তো যাই হোক, তো মার ওটাই হচ্ছে মার কান্না আরো উচ্ছ্বাসিত হয়ে গেল যখন বাপ বললো মিছে মিছে পেমেন্ট করো না, ওই তো ঠিক আছে। যখন বাপ বললো কি ওই রকম ও লড়কা গিয়া তো গিয়া জানো তো उसको, তখন মা বলে মেরা বেটা को फिर কাঁদতে লেগে বেচারি। যাই হোক কি হয়, বলছে বাবা এবার দাঁত খিচে না, দাঁত খিচে বলে না, তো বাবা এবার দাঁত খিচিয়ে বললেন, নিজের মনে আসার কথাটা বোধহয় জানান, তাও গেল তো বাঁচতাম। বলছে এ বেলায় দেখো সুর সুর করে আবার ফিরে আসবে অবশ্যই। একটা তুই যদি বাড়িতে পালিয়ে যাবি तेरे भी ना कोई काम है, मैं तो लेबर का काम करता है, लेबर काम कर साइड चल जाएगा। अरे बाप दे यार को लेबर काम में जहाँ है तो ठीक है यार भाई तुमने हमें काम में जान लिया तो घर से किसी काम को देगा रे হঠাৎ তুই को চিনে না काम को देगा। হ্যাঁ, তো এটা খুব ভালো জিনিস। আপনি পালে করে বন্ধু বলছি আমি বলবো कि जो बंधु घर से भाग के आएगा उसके घर में ढुकने नहीं देगा, एक बंधु बताइए घर में ढुकने दे देगा और उसके अम्मा पर टेंशन में बहुत तकलीफ होगा। तो ये 22 रुपये देवी ना, तो उससे क्या होगा, वो भटकेगा, ध्यान ही भटकेगा, शाम को भटकेगा, उसके बाद शाम को लगेगा, घर चल क्या करेगा घर में जान घर आएगा। और बाड़ी रास्ते गले अदर पाबे कारा तो बापेर तो पाबे ना मायर। हाँ क्या बेटा खा ले बाबू, ध्यान से ना खाए बाबू, और बाबू घर में कौन खा गया होगा, अब बड़ा तो कुछ बोला नहीं, जब कोई उल्टा उल्टा खा ले खा पी खाएगा वो, ঠিক আছে। যাই হোক, তো বলছে বিনা পয়সায় শুনো, বলছে এমন বিনি পয়সায় হোটেল পাবে কথা, বলছে পয়সাও তো নাই ওর কাছে, তোমার লাট সাহেব বেটা যে পালালো, তুমি তো পয়সা ওর পকেটে দিচ্ছ, তার মানে পালিয়েছিল, থিয়েটার গেছিল, এবার তবে পয়সাও নাই, ও যাবে কোথায় হোটেলে। বলছে মা এবার অশ্রু শক্তি স্বরে বলল, অশ্রু শক্তি মানে কাঁদতে কাঁদতে বললো মা, কি বলছে, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইলো কে জানে, মানে বেটা যে পালিয়ে গেছে না, তো রাত্রে বেলা বাইরেই ছিল, বাড়ি আসেনি। তো মা ওটাই টেনশন যে আমার বেটা এই শীতের দিনে এই তো বড় রাত কোথায় কাটাচ্ছে, কোথায় কাটালো কে জানে, কি করে বসে আমার আমার তাই ভয়, বলছে কি করে কোথায় আছে, কোথায় কি করে বসছে, এটাই আমাকে ভয় লাগছে। তো বাপ বলছে হ্যাঁ ভয়, বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিয়েছেন, ব্যঙ্গ मतलब क्या रे এই করে না রে, হ্যাঁ হ্যাঁ বল বল, আমরা এটা ব্যঙ্গ বলতে কি এটা কি একটা বলে না রে, মানে ওর হ্যাঁ যাই হোক একটা এক্সাম্পল তো উড়িয়ে দিল, তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। और माँ के बोलছে না তোমরা বেটা তো বড় ভোলা না, তোমরা বেটা कुछ भी नहीं करी सा। বলছে দিব্যি আছে কোন বন্ধুর বাড়িতে, বাপ জানে বলছে কই না কই বন্ধু কেন হেই, বলছে অসুবিধা হলে এসে দেখবা, ওর যখন অসুবিধা হবে তখন ঠিক ও চলে আসবে। মার কান্না তো বেচারি কাঁদতে থাকে, জোরে টেঙ্কি তো ভরা আছে খুলছে আর পড়ছে চল। হ্যাঁ মার কান্না তবু থামে না, কিরকম অভিমানী জন্ম এই জানো তো। যাই হোক, যে বিরক্ত হতে বাবা বেরিয়ে যান, বিরক্ত হয়ে রয়ে গেছে, বাবা বেরিয়ে গেল। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, মানে অবস্থা খুব খারাপ অবস্থা। কি অবস্থা, ছেলে ফেরেনি। বাবা ভেবেছিল কি ছেলে চলে আসবে, দেখছি ছেলে এখনো আসেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন, মানে মা বিছানায় থেকে যাও আর উঠবে না, ভেবে নিয়েছো না, আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, এইরকম অশান্তি থেকে আমার বনবাসটাই ভালো বলে বাবা বেরিয়ে পড়বে। কি মানে বাবা ঢুকলো, বলছে आई सब टेंशन से लगे, মানে মাথা ঘুরে गया, अब जंगल चल जाना, হ্যাঁ সংসার में अच्छा लगेगा नहीं हमको, এই বলে বাবা কি বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আর কি হলো, এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে, ডাইরেক্ট অফিস চলে গিয়ে খবরের কাগজটা কি मेरा पुत्र हेरा के कुछ भाई নোটিশ লিখো, ঠিক আছে। তো খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ় ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞেস করলেন, আপনাদের কাগজে এই খবর, মানে এই একটা খবর বার করতে চাই, মানে ওই নিজের ছেলের ব্যাপারে, মানে ফার্স্ট খবর অফিস গেলে তো ভাবছে না কাকে বলবো কোথায় বলবো, তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে একটা অফিসে ঢুকলো, মানে পাশে রুমে ঢুকলো, দেখছে একটা লোক আছে, তো ওর নিজের নিরীহ মুখ, মানে বুঝতে বাবার টেনশন হয় এমন নাকি বাবা, মানে বাবার রাগ থাকে কিন্তু টেনশন তো ওর হয় না। তো ও বললো কি স্যার আমি এরকম একটা মানে খবর বের করতে চাইছি, এটা আমার এই কাজটাকে হবে। তো নিরীহ চেহারার লোকটি
হঠাৎ মুখ তুলে ব্যঙ্গ স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? ले जा। अरे भाई मैं अपना खबर तुमको दिखाने आई है। वो बोला कहे मेरा खबर के छवि बनाए लगे है। আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? বাবা একটু হতভম্ব হইয়া বা হয়ে একবার অসহায় ভাবে চারিদিকে তাকালো, এদিকে দেখলো আর কেউ তো নাই। ওকে বলবো, পাশের যে ভদ্রলোকটি মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হচ্ছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহ কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, মানে একটু শোনো না কথাটা, বসুন আপনি বসুন। তো একে অন্য লোকটাকে বলে, বাবু একটু বসুন, আপনি বলেন। বলছে বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর, মানে ওর বাবা অপ্রস্তুত বুঝতে মানে একটা তো লাঠার মধ্যে বসে, ছেলে নাই, টেনশন আছে মাথায়, ও একটু কোন রকম করে বসলো। বসার পর বলছেন, তিনি কি খবর বলছিলেন? যে আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন, মানে একটু জাস্ট মানে নোটিশ দিব এরকম আমার ব্যাপার বেড়াই হয়ে গেছে। বিজ্ঞাপন? বলছে, কিসের বিজ্ঞাপন? বলছে কতটা স্পেস দরকার, মানে কতটা জায়গা লাগবে, কপি এনেছেন? মানে আপনি যেটা বিজ্ঞাপন দিবেন ওর কপি এনেছেন? বাবা আরো বিমূঢ় ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন তো নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর কথা তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের উপর থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। মানে এই কথা বলতে বুঝে নিল যে নিরুদ্দেশের কথা বলছে। আচ্ছা, তো কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসাবার অনুরোধ? আর কি দিবেন? যে ছেলের চেহারা কেমন আছে না আছে, নাকি ও ফিরে আসবে এর ব্যাপারে বলবেন? তো বাবা যেন এতক্ষণ কুল পেয়েছে, মানে এবার বুঝতে পারলো কি হ্যাঁ বলা যাবে। তো আগে হ্যাঁ ফিরে আসার অনুরোধ। বাপ যে বাপ বললো এর আগের দিন রাতে, তোর মতো ছেলে দরকার নাই, তুই পালিয়ে যা। বাপ ওর মানে টেনশন, তারপর না ওর চলে গেছে অফিসে। হ্যাঁ ঠিক আছে না? তো এবার ও বলছে কি আমি চাইছি স্যার আমার ছেলে বাড়ি চলে আসুক, ওটার আমি বিজ্ঞাপন দিতে চাইছি। বলছে ওর মা বড় কাঁদাকাটি করছে, বলছে ওর মা যেছে না অনেক কান্নাকাটি করছে। যে বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি, তার মানে রাগারাগি করে গেছে বাড়ি থেকে। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিলেন আর বললেন, নিন লিখে লিখে দিন। মানে আপনি কি লিখবেন আপনি লিখে দিন। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেব। মানে ও বাপটা দেখে বসে লিখে মিলে সেটা ওই লোক বলিস কি ভাইয়া हम लोग लिखे देंगे तुमको। তো ওটা আপনি শুধু নাম গুলো দিয়ে যাবে, আপনি শুধু নাম দিয়ে দেন, আমরা লিখে দিব ভালো বুঝিয়ে। বাবা লিখতেও পারছে না, কি লিখে বলে টেনশনে একদম। পরিচয় দিয়ে পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা মানে সব পরিচয় লিখে দিয়ে দিল। তারপর অনুরোধ করলো যে একটু ভালো করে লিখে দিবেন, হ্যাঁ যেন আমার বেটা চলে আসে। কি বললো কি মহাশয় একটু অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো হাত জোর করে কি বাবু একটু না ভালো করে লিখে দিবেন যেন কিরে। বলছে ওর মা না কাল থেকে জল গ্রহণ করেনি, মানে বাবা বলছে যে মা কাল রাত থেকে রাত গেল, বাবা সকাল থেকে অফিস চলে গেল, বিকালে এসে হলো না। তো মা বলছে কি সকাল রাত থেকে এখন পর্যন্ত একটা ঝোল পর্যন্ত গ্রহণ করেনি। হ্যাঁ আপনি একটু মানে আপনাকে অনেক রিকোয়েস্ট করছে আপনি একটু ভালো করে লিখিয়ে, এরকম করে ও অনুরোধ করলো। যাই হোক বলছে সে বলতে হবে না, ওরা বললো এটা বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দিবে। আমি এমন লিখে দিব না গোদগুলো, আপনি ছেলে যখন পড়বে কিনা ও কাঁদতেই থাকবে। আপনি নিশ্চিন্ত থাকুন। অসুস্থ হয়ে বাবা বাড়ি আসলো, ঘরে চলে আসলো, কিন্তু অশ্রু জল বিজ্ঞাপন বার হওয়ার আগে দেখেন ছেলে ঘরে এসে হাজির আছে। মানে ওই যে लिखे बोलो ना, वो रिक्वेस्ट कर लो कि भैया हो अच्छे से लिखिए भैया, मेरा बेटा घर आ जाए। उसकी अम्मी जान कल रात से खाई से नहीं पानी तक नहीं पीसा, আর বেচারা কাঁদতে কাঁদতে জোগাড় জোর বসতে বসতে বাড়ি আসলো। ওখানে বিজ্ঞাপন লিখে টাইপিং চলছে আর দেখছে কুত্তার ঘামে হাজির হ্যাঁ ঘরে में बेटा। যাই হোক কি হচ্ছে বলছে ও হ্যাঁ অনুতপ্ত হয়ে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি। ও ওই বাড়ি আসছে না বলছে हम घर में रहने नहीं आई हैं, এরকম তেবার তাই বাড়িতে থাকতে আসেনি। শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসছে। বলছে हम घर में तुम रहेंगे नहीं, हम वहीं अपना বই लेने के लिए বই लेके चल जाना। उसको धर के तो हमें बांध देना चाहिए, पिटिक कम मारना चाहिए इसको।
मुंह से मना ही नहीं धर के बस्ता में वैसा बेटा कर रहा है कि ना। तो जो छोटा भाई लोग पड़े दिन तो बड़का बस्ता साढ़े बस्ता नहीं भी भोर भी और 2 4 बार पट के मर गए। तेरे टेंशन में हम उल्टा पल्ला आदमी पागला हो गया और तब तक फिर तेवर दिखा रहे हैं तेरे घर में। যাই হোক, তো বলছে এবার মা ক্রুদ্ধ স্বরে শোনা যায় যে তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। এবার মা বলছে তাই তো কুলাঙ্গার हो गया, তাই জাগার क्या। अब মা অবশ্যই মা দেখ না খেয়ে দিয়ে আসে এরকম বললো। যাই হোক, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা 2 চোখের পাতা এক করে নি, জানিস তোর জন্য আমি সারা রাত চোখের পাতা এ করে নি আর তুই এরকম করছিস। ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখ, আয় দেখ তুই আমার চেহারা কি হয়েছে তোর জন্য। বলছে আর বকা বকি কেন। মা ধমক দিয়ে বলেন এই তুমি থামো তো, এত আদর ভালো না। আর মা বলছে তুমি থামো, এত আদর ভালো না, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। ওর মা বেড়ে গেছে একদম রানী লক্ষ্মী হয়ে গেছে ওর মা। হ্যাঁ হ্যাঁ, একটু বকতে গেলে বাড়ি ছেড়ে দিবে, ওর এত বড় সাহস। অধিকাংশ নিরুদ্দেশ বিজ্ঞাপন ইতিহাস এই বেশিরভাগ এটাই হচ্ছে কি বাপ কিছু করলো মা কিছু করলো বাড়ি ছেড়ে চলে গেল। সমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে। সমরেশ বাড়িতে সিগারেট খাচ্ছে তখন ওর সিগারেটটা শেষ হলো। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হইল না। এত যে কথা হলো মনে হয় না কথা শুনেছে। একবার একটু নাড়িয়া বসিতে তাহাকে দেখা যায় না। একটু বিরক্ত স্বরে বলিলাম কি হয়েছে তোমার বলো তো, তোমার হয়েছে কি বলো তো। মিছি মিছি আমি একলা বকে মরছি। বুঝে সেই কথার কোনো উত্তর না দিয়ে সমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হয়ে বসিয়া সিগারেটের অবশিষ্টিটুকু ফেলিয়া দিল। মানে পাটা গুছালো আর সিগারেট খাচ্ছে কি না একটু বেঁচে ছিল ফেলে দিল। তারপর বইল কি বইল, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকারের ট্র্যাজেডি থাকে। তা থেকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। কখনো কখনো এমন হয় যে চলে যায় ও আর ঘুরে আসে না। সমেশ একটু হাসিয়া বলিল না তা বলছি না, ফিরে আসার ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুক ভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম তার মানে শোনো বলছি। বাহিরে এতক্ষণ বৃষ্টি আবার মানে কথা বলতে বলতে বাইরে মেঘাচ্ছন্ন ছিল না, মেঘ লাগেছিল, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। কাঁচের সাঁড়সির ভিতর দিয়া বাহিরে রাস্তাঘাট ঝাপসা অবাস্তব, মানে কাঁচের যে জানলাটা আছে না তো হালকা জলের ছিটা পড়ে হতে পারে, তো রাস্তাগুলো আবছাপছা লাগছে। মনে হচ্ছে যে মনে হইতেছে যে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া ফিরে গিয়াছি। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটা প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে। বলছে প্রত্যেকবার একটার পর একটা বিজ্ঞাপন বেরিয়েছে। বলছে সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিক ভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। কি বলছে এই কি বল भाई क्या हो रहे थक गया, हम खड़ा होकर पढ़ा रहे हैं, हम थकवे नहीं कर रहे हैं, थक गया क्या हो लगा। बेसी आराम आदमी को नमक हराम बना दे, ठीक है भाव काम कर ले। ओके घाम हो रहा मेरे ऊपर ना पंखा ना बुझाई, তোরা এত আরাম থেকে বসেছিস তাও টেনশন ওদেরকে। কর্ম কর কর্ম। ও দিদি মমতা শোনো কি বল শোনো এই তো বলছে এই এখানকার এত বিজ্ঞাপন বেরিয়েছে, যদি সবটা বিজ্ঞাপনকে পড়া যাবে না তো এটা কি হবে, এটা মানে কাহিনী হয়ে যাবে। যাই হোক, তো বলছে মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতালে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় যে মায়ের কাতর অনুরোধ, মায়ের ডিস্টার্ব করো না, মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য।
মানে মা অনেক কাতর ভাবে অনুরোধ করছে কি আমার বেটা যেন চলে আসে। আর ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘ শ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতে দেখা যায় বা দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, বলছে একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শ্রবণ ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? মানে ও বলছে কি কোনো সময় এই কাহিনীতে দেখা যায় যে মা অনেক ক্রন্দন করে, অনেক বকাবকি করে, তারপরে মা আবার প্রভুতে রেগে যায়, দেখো এখন। আর বাপ প্রথমে রেগে গেল, কিন্তু বাপ আবার শান্ত শিষ্ট স্বরে আবার ওর জন্য অনুরোধ করে যায়। এটাই হয়তো কাহিনীতে, হয় না রে? এটাই হয়। যাই হোক, কিন্তু বলছে কি তোমার কি কোনো একটু কর্তব্যবোধ নাই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে যেন, মনে হয় মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। মানে এমনও চিঠি লিখে কি তুমি বাড়ি না আসলে তুমি তোমার মাকে দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এত বুঝি গলল না, মানে এতও গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কিরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। মানে বাবাও শেষ অবস্থায় গেছে, মানে অনেক মানে অনেক কাতর হয়ে যাচ্ছে। আর ওখানে বলছে কি ভাই বেটা তুই দেখ আমাদের দিন কত কষ্ট চলছে, একটু তুই বোঝার চেষ্টা কর। মানে প্রকৃতি দেখছি যে বাপ রেগে যাচ্ছিল, ওই ওই ছেলেকে বুঝাচ্ছে। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল চেঞ্জ হয়ে বা বদলে গেল। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা হয় নাই, সাধারণ একটা বিজ্ঞপ্তি মাত্র কি এই ধরনের চেহারা, এই বয়সের ছেলে, আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যায়। মানে কি বলতে চাইছে, যখন বিজ্ঞাপন বেরায় কিনা তখন প্রথম প্রথম বহুত কিছু লেখা হয় কি তোমার মা অসুস্থ আছে, তোমার বাবা এরকম অসুবিধা আছে, সব ঠিকঠাক আছে। কিন্তু যখন একটা দিন বেশি হয়ে যায় না, তখন বিজ্ঞাপনে আর অত কিছু থাকে না। কি থাকে? শুধু একটা চেহারা থাকে, এটাই থাকে কি এই বছর থেকে পালিয়ে মানে পাওয়া যাচ্ছে না, হুম, যদি কেউ খুঁজে দিবা তো ওটা প্রাইজ পাবে। মানে ভাব, বিজ্ঞাপন পুরোপুরি কি রে চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল। এটা তো হয় না? এটা হয়তো তুই যার জন্য কাঁদছিস আজকে না, তুই আজ থেকে 10 বছর পর জন্য হাসবি। এ লিখে নে, লিখে নে। নর্মাল কথা এটা বলা আমার উচিত না, আমি আরো বলছি এটা আমার বলা আমার উচিত না, আমি বলছি কি মানুষ যখন মরে যায় না পুরো পরিবার কাঁদে, এত কাঁদে বলার নাই। কিন্তু যখন ওর মানে ক্রিয়াকারণ বা মুসলিমের মধ্যে যা অনুষ্ঠান হয় না, দেখবি আরাম থেকে মানে হাসি মজাক করে এনজয় করে খাওয়া দাওয়া করে। এটা বলা উচিত না আমার, আমি বললাম, আমি আবার বলছি ওই করে না। মানে কি বলে তুই যার জন্য অনেক কাঁদছিস না, তুই হাসবি। আর না তুই দেখিস তুই ছোটবেলায় হয়তো একটা বন্দুক বা একটা গাড়ির জন্য বা মেয়েরা পুতলির জন্য কেঁদেছে মেলাতে আমি নিব, আর যদি আজকে বাড়িতে মনে পড়ে বা মেলা যাবে এই সে বলে অতি ধীরে, তো হাসবে মনে মনে, হয় কি না? তো এটা কিছু নাই। তো তুই কোনো জায়গায় তো ভাবিস না এটাই আমার জন্য শোক, তবে মজা হ্যাঁ, বুঝতে পারি না, এরকম মনে রাখিস। যাই হোক, তো আমরা দেখলাম যে বিজ্ঞাপন এক সময় থাকছে এক, আর এক সময় কিছু পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই আওয়াজ করিস না, একটু ধৈর্য ধরে একটা পড়, ঠিক আছে? বলেছিলাম বাবু, বলে গেলাম। আচ্ছা হ্যাঁ, তো বলছে 1 বছর হলো, পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো। খবর ধরেন না 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, মানে আপ দাম বাড়ছে। আর ওই ক্রন্দনওয়ালা বিজ্ঞাপন নাই। কি হচ্ছে দোহারা ছিপ ছিপে একটা বৎসর, একটি বৎসর 16-17 ওর ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, ডান কানে কাছে একটা বড় জুরল বা জীবিত না মৃত, এইটুকু যদি কেউ সম্মান দিতে পারে তাহলে পুরস্কার। ভাব, বিজ্ঞাপন লাস্টে এমন অবস্থা চলে আসলো কি বাচ্চা আমার জিন্দা আছে না মরে গেছে, এটাও যদি কেউ খবর দিয়ে দিবে ওতে প্রাইজ দেওয়া যাবে। তো ভাব, বিজ্ঞাপন প্রথমে ছিল কি, তারপর চেঞ্জ হয়ে কি হলো, তারপর কি হলো, হবে কি না?
বুঝতে পারলি না? পুরো পরিবর্তন না, পুরো চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এবার কি আসছে এখানে? আচ্ছা, বলছে সমেশ সমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য, মানে ও ওই যে এগুলো কথা কে বললো? সমেশ বললো। সে খারাপ বললো, এই জন্য টেনশন নেই না, জানে দুনিয়া এরকম আছে, দুনিয়াতে এরকম বিজ্ঞান বেড়াবে আর চেঞ্জ হয়ে এরকম হবে, তো ওই জন্য এগুলোতে বেশি মাথাও ঘামাই না। যাই হোক, তো জলের ছাটে সার্সির কাঁচ একবারে ঝাপসে, মানে জলের ঝিপটা পড়ে না, তো কাঁচটা পুরো যা কি রে, মানে আবছা আবছা হয়ে গেছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারবে না। বলছে কি ভাই ঠান্ডা বহুত লাগ রা, তাহলে কম্বলটা মানে আচ্ছা লাগতো, আচ্ছা হতো। যাই হোক, বলিলাম এত গেল বিজ্ঞাপনের কথা, আসল ব্যাপার কিছু জানো নাকি? বলছে জানি, শোভনকে আমি জানতাম, সে যে কোনো ভয়ঙ্কর অভিমানে বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ, বাড়ি ছেড়ে দেওয়া ওর জন্য সহজ ব্যাপার। ছুতোটা যা হোক, কিছু হলেই হলো, পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে, মানে কিছু লোক তো জন্ম নেই, তার মনটাই এরকম থাকে, আর তারা ঠিক কঠিন হৃদয় নয়। বলছে বরং বলা যেতে পারে কিরে, তাদের মন কিরে তৈলাক্ত, পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিন্তু বা কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি। হতে পারে যে বিজ্ঞাপন সে শুনেছে, তাও এগুলোতে বেশি গুরুত্ব দেয়নি। এরকম ছেলে আছে, হ্যাঁ, যে আমাকে ডাকা আমাকে বিজ্ঞাপন লাগিয়ে দেয়, ওর মাইন্ডে ফিলিং আসবেই না যে আমার মা কাছে, কারণ বাপে অসহায় হয়ে গেছে, আমার বাড়িতে অসুবিধা কি আছে। এরকম ছেলে অনেক পেয়ে যাবে তুই, যে ফ্যামিলি কথা ভাববেই না, ওরকম করবে, মানে মানে ওই জন্য তৈলাক্ত ছেলে, ও ধরাই দেয় না নিজেকে। যাই হোক, তো বলছে কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছল ভুলে বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় কিরে অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি। ওই ছেলেটা এটা হতে পারলো না कि जो है भैया, मैं एक छोटा परिवार का एक आदर के बच्चे का परिवार, हमको कोई बाबा माई ভাই বোন আমাদের সবাই আদর করে পালন করছে, মানে ওর মাইন্ডে এই জিনিসটা আসছে না। যাই হোক, কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল না, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হলো। তো যেদিন বিজ্ঞাপন বন্ধ বন্ধ আর পাচ্ছে না কোথাও ওর ব্যাপারে নিয়ে, তখন ওর মন ছটফট করছে কি আমার কি বাপ মা নাই, আমার কেউ নাই, আবার মনে লাগছে, আমার কেউ নাই, আবার মন কেটে আবার মন বিচলিত হয়ে যাচ্ছে। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণ ভাবে, ক্লান্ত ভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি, হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনা বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? কি আসলো বিজ্ঞাপনে? শোভন, মনে হয় তোমার মায়ের সঙ্গে তোমার আর দেখা হলো না, এমন বিজ্ঞাপন আসলে এবার। বলছে তিনি শুধু তোমারই নাম করছেন এখনো, তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা না। মানে কি বিজ্ঞাপন একটা কথা কি, শোভন, তোমার মায়ের সঙ্গে বোধহয় তোমার আর দেখা হলো না, কিন্তু সে শুধু তোমারই নাম করছে এখনো, এইটুকুই শুধু, আর কিছু না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। কত বছরে? 2 साल कट गया बेटा संसार से अलग ना। প্রায় 2 বছর কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে, একদিন চলে আসলো। কি এরকম ব্যাপার, কি ব্যাপার, 2 साल के बाद बंदा गया अपने घर, ওই গ্রাম গেছে। একটা ব্যাপারে শোভনের প্রাকৃতিক খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলেনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, সম্পন্ন বললেও তা ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি, মানে জমিদারি আগে থেকে ছিল, যে এখনো কিন্তু ঠিকঠাক আছে, মোটামুটি অতটা শেষ হয়ে যায়নি। শোভন তার একমাত্র উত্তর থেকে ভাব, মানে একটাই পোতা বা বেটা আছে, ও কি পুরো জমির মালিক ওই হবে?
2 साल बाद पुत्र जी घर फिर गया है, ওই গ্রামে এসেছিলাম। সোমেশ একটু থামতেই আমি বললাম, শেষ যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখনও পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তন হয়েছে, অবশ্যই 2 বছর ও অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। মানে ওর যে কর্মচারী আছে না বাড়িতে, মানে ওরা চিনে নেবে, ওর এরকম মানে অ্যাটিটিউড আছে। শোভন দেশে পৌঁছে সোজাসুজি বাড়ি ঢুকছিল, দাউড়ে মানে কি বাড়ি আসছিল। প্রথমে তাকে বাধা দিল তার পুরনো নায়েব মশাই। একজন বাড়ি থামালো, ভাই কোথায় যাচ্ছ? এখন দাঁড়ালো, ওকে দাঁড় করালো, বলছে কাকে চান? কোথায় যাবেন? কাকে 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 দেখা করবেন? শোভন হেসে বলল, কাউকে না, বাড়িতে যেতে চাই। কাউকে দেখা করতে চাই না, আমি বাড়ি যেতে চাইছি। নায়েব মশাই তার দিকে খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু খিতি হাসতে বলল, না হেসে বলল, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। মানে এত তাড়াতাড়ি কেন? বাইরে একটু বসে আরাম করুন। শোভন অবাক হয়ে বলল, সে কি? কি হয়েছে নায়েব মশাই? বলছে মানে আমাকে ঢুকতে দেন ভিতরে, বাইরে আরাম করতে বলছেন, কি হয়েছে, কিছু হয়েছে নাকি? না না, হয়নি কিছু, মা ভালো আছেন। কি বলছে ও? যে মা ভালো আছেন। শোভনের প্রশ্নের এবার সত্যি বেগুলো ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন? শোভন কি বলছে? নায়েব বলছে ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে আসুন। শোভন তো বলে, কিন্তু ভিতরে গেলেই তো হতো, যে আপনি আমাকে বাইরে নিয়েছেন, ভিতরে নিয়ে চলেন না। নায়েব মশাই একটু কঠিন স্বরে বললেন, কি বললো, না হই না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠলেন, পাশের বাড়িতে উঠলো। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন দুটো লোক সেখানে বসে খাতা লিখছে। দেখছে ওখানে ওরা লোক নাই, নতুন দুটো লোক আসছে আর ওই খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজা খাজাঞ্চি মশাইকে দেখে সেজন্য অসুস্থ হয়ে গেল। মানে ওর যে খাজা খাজাঞ্চি লোক ছিল না, ওকে দেখে এ কিন্তু অবাক হয়ে গেল। কি অবাক হলো? নায়েব মশাই তাকে একটা চেয়ারে, নায়েব মশাই চেয়ার নিয়ে আসলো, বলছে বসুন আপনি বাবু এখানে। খাজা খিজিঞ্চিকে উদ্দেশ্য করে বলেন, ইনি ভিতরে যেতে চাইছেন। খাজা খিজিঞ্চিকে বলছে, কিন্তু বাবু এসছেন, বাবু ভিতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের এর গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। মানে ওর মনে একটা কষ্ট দিল, আমাকে এমনি কেন বলছে লোকটা, ভিতর যেতে চাইছে, নিয়ে গেল না প্রথমে, ওই দেখা করালো, কি হবে এমনি কেন করছে? খাজাঞ্চি মশাই নাকের উপরকার, খাজাঞ্চি মানে নাকের চশমা ছিল, চশমাটা একটু আঙ্গুল দিয়ে তুললো আর দিকে চেয়ে বলেন, ও ইনি আজ এসেছেন বুঝি? ও বান্দাটা আজকে এসছেন? হ্যাঁ এই মাত্রই। বলছে হ্যাঁ আমি এখনই আসলাম। শোভন এবার অধীর ভাবে বলে উঠলো, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কিছু হয়েছে কি? যে আমার মায়ের কিছু হয়েছে? বলছে আমার মায়ের কিছু হয়েছে? বাবা কেমন আছেন? বলছে বাবা কেমন আছে আমার। চারিধারে সব ওটা দৃষ্টি, মানে চারিধারে যা ছিল অদ্ভুত ভাবে মানে একটা নিস্তব্ধ হয়ে গেল। খানিকক্ষণ সবাই চুপচাপ থাকলো, সবাই চুপচাপ আছে। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছে, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। তারা সবাই, আপনার বাবা মা সবাই ভালো আছেন, কিন্তু তোমার সঙ্গে এখন ওর দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ মানে রেগে বলল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললাম, কেন দেখা হবে না? শোভন উঠলো, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বলল, দেখুন মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে, ভীত মানলাম ভয়, ওই ভয় পেয়ে না, মানুষ ভয় পেয়ে আওয়াজ আলাদা মতো হয়, ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না?
সকলে আবার চুপচাপ হয়ে গেল, সবাই চুপচাপ নীরব। বলছে আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, মানে নর্মাল ভাবে তোলা ছিল। এখন ওই স্পষ্ট হয়ে এসছে, ছবিটা 2 বছরের তো একটু আচ্ছা আচ্ছা কিছু একটা হয়ে গেছে, যাই হোক হয়েছে স্পষ্ট। নায়েব মশাই বললেন, একে চেনো? চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বলে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারা মিলিয়ে দেখেন, এটা আমারই ফটো। না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়লো, মানে চুলগুলো ধরলো মুঠি করে আর ওখানে বসে গেল, রাগে ক্রুদ্ধ হয়ে যেমনি বলে বসে গেল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, নায়েব ওর পাশে বসলো আর ওকে বলল, দেখুন কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল। মানে দুজন যে টাকার লোক দিয়েছিল হয়তো ভয় পারে, দুজন লোক আরো এসেছিল, আপনার সঙ্গে যেমন মিল আছে না, তো ওদের সঙ্গে মিল ছিল। মার মাই জুড়োল পর্যন্ত আমাদের এই নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন, বলে আপনি এবার যেতে পারেন। শোভন উদ্ভ্রান্ত হবে সকলের দিকে চেয়ে দেখলো, সকলের দৃষ্টিতে অবিশ্বাস, সবাই বিশ্বাস করছে নাকি ওই শোভন আছে। কাতর ভাই বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করবো। ও মানে কাঁদার মুখ করে বলছে কি, আমাকে সাহেব একটু আমার মা বাবার সঙ্গে শুধু দেখা করতে বলতেন। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বলেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে। কি বললো? 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলো না, মানে হেসে গেল, মানে আমি তো জিন্দা আছি, মরে গেলাম কি করে? বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্রোহ উপেক্ষা করে নায়েব মশাই বলেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে, অপঘাতে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। নাম ধাম পরিচয় সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে। মানে যে মারা গেছে না, মানে মুখ টুকি হয়ে গেছে, চিনে যায়নি, তো ওরা লোকজন বলেছে কেন শোভনই হবে, বলে দিয়েছে, তা আমরা বিজ্ঞাপন দিয়েছে। আর হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাতেও আমাদের সঙ্গে মিলে গিয়েছে, মানে ডাক্তারও বলেছে হ্যাঁ শোভনের মতোই কোনো ছেলে বা একটা হবে, মানে মিলে গেছে। তো মানুষের কথাতেও আর ডাক্তারের কথাতে কি শোভন মরে গেছে। ঠিক আছে, শোভন এরপর কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। ওই সময় দেখছে কি ওর বাবা বাড়ি থেকে বেরোচ্ছে, মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূরে সাদৃশ্য মানে মিল, মানে মানুষের যাতে মিল হতে পারে বা সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর মানে বাবা যে হাঁটছে না, তো ওই যে ছোটবেলাকার ভয় ওরা এখনো বুঝতে পারছে। সকলে কিছু বুঝে ওঠার আগে শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল, মানে সবাই কেউ জানে না কে কি বুঝে না বুঝবে, বাবা আসছিল সাইড থেকে রুম থেকে বেরালো, দৌড়ে চলে গেল। আর নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছে, মানে নায়েব আর এরাও পিছন পিছন দৌড়ে গেল কিনা, ততক্ষণে ও বাবার কাছে চলে গেছে অলরেডি। বাবা গিয়ে কি বলছে, বলছে বাবা, বৃদ্ধ দেখ বাবা গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ থমকে দাঁড়ালেন, মানে ভয় ভয়ে দাঁড়িয়ে গেল ভয়ে। সে মুখের বেদনায় বিমূর্তা শোভনের বুকে ছুরির মতো বিদ্ধ হলো, মানে বাবা যে ভয় দাঁড়িয়ে গেল বুড়ার মতন, তো এইটা শুনে শোভনের বুকে লাগছে ব্যথা, কেউ ছুরি মেরে দিল, এরকম অবস্থা হয়ে গেল। বলছে বাবা আমায় চিনতে পারছো? কি বলছে, বাবা আমাকে চিনতে পারছো? বৃদ্ধ স্থলিত পদে এক পা এগিয়ে, এক পা গেল বাবাটা ওর, আবার থমকিয়ে গেল। প্রবল ভাবাবেগে তার বার্ধক্যে শিথিল মুখকে
বিকৃত করে দিয়েছে। তখন নায়েব মশাই আর কর্মচারীরা মানে ওরাও তাড়াতাড়ি পেছনে চলে আসছে, ওরাও চলে আসলো। বৃদ্ধ কম্পিত হাত, কম্পিত মানে বুড়া হয়ে গেছে তো, হাত বাবার কাঁপছিল, কম্পিত হাত তুলে করে, হ্যাঁ কম্পিত হাত তুলে আর কম্পিত স্বরে বললেন, কে? বাপ রে বাপ, ছেলেকে বলছে কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না কেউ না, সেই সেবারের মতোই, এই নিয়ে 3 বার হলো। বললো এবার তোর ছেলেই আছে। বৃদ্ধা বুঝতে পারে না, বৃদ্ধা হাত কাঁপতে কাঁপতে বলে, তুমি কে বাবু? তখন ওর যে কর্মচারী ছিল না, ওরা বলে, আরে আপনি চাপ নেবেন না, ওই যে দুটা ছেলে আসলো না, আমি আপনার ছেলে, ওইরকম এটাও ধরে নেন 3 বার হলো, মানে এও আপনার ছেলে, তার মানে নয়, এরকম ভেতরে লাগলো। যাই হোক, বলছে সেই বারের মতোই এইবারও 3 বার হলো। তো একজন কর্মচারী বলেন, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে এসছে, মানে অবশ্যই একে আসতে দিয়েছিল না, বসিয়েছিল, দৌড়ে এসেছিল, এসছেন। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধা শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন, শোভনের দিকে আবার বাড়ি দিকে ফিরে চলে আসলো। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, শোভন চুপচাপ করে রইল, মাকে আমার বাবা মা চিনতে পারলো না, কেউ চিনতে পারছে না আমাকে, এবার হয়ে গেল। নায়েব মশাই তাকে কি বলেছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি, কখন সে আবার ফিরে বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্ন তার কাটালো খানিক বাদে, ভেতরে বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তখন তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না, না এইবার বোঝা যাচ্ছে যে নায়েব মশাই এর হাতে অনেকগুলো টাকার নোট, নায়েব মশাই হাতে অনেকগুলো টাকার নোট ছিল। কণ্ঠস্বরে তার মিনতি ছিল, শোভনকে একটা কাগজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুর্মুষ ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি, এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন, সেই জন্য বুঝি তিনি মৃত্যুতে শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষের নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছুর ধরা পড়বে না, হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য মানে মিল আছে। মৃত্যু পথ যাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেওয়ার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছে যে তার এতে কোনো ক্ষতি নেই, নায়েব মশাইয়ের নোটের তারটা শোভনের হাতে বুঝবেন। নায়েব মশাই থেকে নোটের বানিয়ে নিল আর শোভনের হাতে দিয়ে দিল। সমেশ চুপ করলো, খানিকক্ষণ বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দই নাই, বৃষ্টি পড়ছিল বাইরে, ওই আবার বৃষ্টি দিন চলে এসছে, বৃষ্টির শব্দ আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমি অবশেষে বললাম, সমেশ তোমার কানের কাছে একটা জুরুল আছে? সমেশ হাসিয়ে বলল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার স্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। কত সুন্দর গল্পটা আছে। তো তোরা বাড়ি থেকে পালিয়ে যাবি ছেলেরা, হ্যাঁ পালাবি? আর মেয়েরাও, হ্যাঁ? তাহলে এখান থেকে শিখলাম কি, বাবা 3জন দেখ লাইফে, একটা বাবা, আমাকে শুনে নে, বাবা মা আর গুরু যাই বলুক চোখ কান পেতে মানে মাথা নিচু করে মেনে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, 3টা লোকের মধ্যে এই শুনলে, শুনছেন বাবু, রেকর্ড হচ্ছে, শুনে একটু। 3টা লোকের মধ্যে 2জনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবি, একটা বাবা আর মা। মাস্টার পড়ে 3 নম্বর রাখলাম আমি, বাবার মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবি। কি বলতো, যদি তোকে গালও দিয়ে দিলে না, তোকে বাড়ি থেকে ধাক্কা বের করে দেয় না, তারপরেও কাঁদতে কাঁদতে তোর জন্য প্রার্থনা বা দোয়া করবে, ওই হলো বাবা। আর যে জাস্ট 1 মিনিট, আর যে 3 নম্বর বললেন যে গুরু, এটাকে চিনতে হবে, মানে আজকের ডেটে না অনেক রকমের আছে, বুঝছে না, তো ওটাকে চিনে বুঝে ওটা কাজ করবি। যদি তোর না ভ্যালু না, আমার জন্য খুব সুন্দর, হালাকি সমস্ত গুরু সম্মান করবি তুই,
গুরু ইজ এ গুরু। তো তিন লোককে তুই চোখ বন্ধ করে সম্মান করতে পারিস, হ্যাঁ, বাবা মা গুরু। এর যদি তুই মানে আলাদা কিছু ভাবিস, তো তুমি ভেবে নাও তুমি একটা খারাপ পথে চলে গেছো। আর অবশ্যই লাইফে যা আসুক, তিনজনের মধ্যে একজনকে তো বলা যাবেই, নাই বলবি তো তুই শেষ হয়ে যাবি, ভ্যানিস হয়ে যাবি। লাইফে যাই প্রবলেম আসুক, তুই যদি নিজের বান্ধবীকে বা বন্ধুকে বলবি না, তো ওর মধ্যে তোর মেন্টালিটি আছে, ও তো ওইরকম বুদ্ধি দিবে যেরকম তুই ভাবছিস। আর তুই যদি বাবা মা বা তোর যে গুরুকে বলবি, তো তুই একটু না একটু আলাদা তুই মানে বুদ্ধি পাবি, তো বলবি। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকু। ঠিক আছে, থ্যাংক ইউ।